বদ্ধরুমের সর্বকোণে কাঁচা ফুলের মন মাতানো সুবাস মুখরিত। ঘরের মাঝে অবস্থিত বেডটা ফুলে সুসজ্জিত। অন্ধকারাচ্ছন্ন ঘর চেথায় নৃত্যে মজেছে অশরীরীগুলো। ব্যালকনির খোলা দরজা দিয়ে চাঁদের মৃদু আলোয় প্রবেশ করছে ঘরে। এতে যেন আধার কয়েক গুণ বেড়েছে। ব্যালকনিতে ফ্লোরে হাঁটুচোরা ভাঁজ করে বুকের সনে জড়িয়ে সেথায় মাথা রেখে বসা ত্রিধা। ফুলপ্রেমী ত্রিধার কাছে আজ এই ফুলের গন্ধ বিষাক্ত বিষের ন্যায়, যা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলেই বুকে জ্বালাপোড়া করছে। 1 ঘন্টা আগে ওকে ঘরে রেখে গেছে সকলে। মেয়েটা ঘরে এসে ড্রেস চেঞ্জ করে বেলকুনিতে ঘাটে বেঁধেছে, আর এক পা কোথাও নড়েনি। কেঁদে কুটে চোখ জোড়া ফুলে বালিশ হয়েছে। আজ নিজেকে খুব অসহায় লাগছে মেয়েটার। হঠাৎ দরজা খোলার শব্দে কেঁপে ওঠে ত্রিধা। অজানা আশঙ্কায় বুকটা ঠিপ ঠিপ করতে থাকে। দেয়ালের সাথে চেপে বসে আরো সরেছে ওদিকে। আলগোছে বেলকুনির দরজা বন্ধ করতে নিলেই দুটো পা এসে থামে ত্রিধার সামনে। মেয়েটা সিক্ত শঙ্কিত আঁখি যুগল উঁচু করে তাকায়। চাঁদের আলোয় ঝলমলিয়ে ওঠে ত্রিধার আনন। কৌশিক ওর দিকে চেয়ে আছে, দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। যেই চোখে বিকাল অবধি ঘৃণা ছিল সেই চোখে এমন ভয় কেন বেবি গার্ল? তোমার চোখের সবটুকু ঘৃণা কেবল আমার জন্য বরাদ্দ। ওই চোখে কখনো ভয় কিংবা অন্য কোনো অনুভূতি আমি দেখতে চাই না। দেখতে চান না, নাকি অনুভূতির কাছে মাথা নোয়াতে পারবেন না? কোনটা? কথার পৃষ্ঠে তাৎক্ষণিক প্রশ্ন ছুড়ে ত্রিধা। কৌশিক জবাব না দিয়ে এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রয়। পর মুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে মৃগাঙ্কে স্থির হয়। যেটা ভাববে সেটাই। তেরামি ছাড়ুন। তোমার সাথে তেরামি করতে ভীষণ ভালো লাগে। ভালো হতে টাকা লাগে না কৌশিক। বিশ্বাস করো, বেশি না, 50 কোটি টাকা দিলে আমি ভালো হয়ে যাব। ত্রিধা হতবাক, পরপরই দাঁত কিলমিল করে। আমার জীবনটা এভাবে নষ্ট না করলেও পারতেন আপনি। আপনার শেষ কেবল করুণ মৃত্যু কৌশিক। তখন আমার কি হবে? বেবি গার্ল, চিক ফ্ল্যাশ, আমাকে হারানোর ভয় পাচ্ছ তুমি? ও মাই গড! নাটকীয় ভঙ্গিতে বলে কৌশিক। ত্রিধা প্রচন্ড বিরক্ত। যার জন্য মনে বিন্দু পরিমাণ ভালোবাসা নেই তাকে হারানোর ভয় কিভাবে পাবো আমি? তাহলে ওই যে বিধবাদের সমাজে মূল্য কম সেটার ভয় পাচ্ছ? তোমার তো ভালোবাসার মানুষ আছে, তার সাথে ঘর বাঁধবে। বরং আমি মরে গেলে তোমার আরও সুবিধা হবে। সেকেন্ড চান্স থাকতে আপসেট হওয়া যাবে না ডার্লিং। একজন আনম্যারিড ছেলে ম্যারিড মেয়েকে কেন বিয়ে করবে? ভালোবাসার টানে। আপনি ভালোবাসা বোঝেন? হয়তো। পশুরা ভালোবাসা বোঝে না। পশুদেরও একটা মন আসে। আপনাকে আজ অদ্ভুত লাগছে। কৌশিক এই কথায় ঘাড় বাঁকিয়ে চায়, হেসে বলে, তাই নাকি? জি। মাঝে মাঝে নিজেকে একটু অদ্ভুত বানাতে ভালো লাগে। আপনি সত্যি কৌশিক তো? এত নরম কথা কৌশিক তালুকদার আজ অব্দি বলেনি। কেন, শুনতে ভালো লাগছে না নাকি আমার মুখে বেমানান সে নাচছে? নরম কথায় আমার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। ওকে দেখবে এবার। ওয়াক্থু, ছি, কৌশিকা। নামের এমন বিকৃত উচ্চারণে কৌশিকের হৃদয় কুঁচকে আসে। হোয়াট ইজ কৌশিকা? বেবি গার্ল, শেষ পর্যন্ত এই ছিল তোমার মনে? নামের লেশ ধরে আমার ইজ্জতে টান দিলে। ইটস নট ফেয়ার ডার্লিং। একের পর এক চমকে ত্রিধা হতভম্ব। ছেলেটাকে ভূতে টুতে ধরলো নাকি? এত কথা এ যাবৎ অব্দি বলেনি কৌশিক। ত্রিধাও কম কিসে। আপনার ইজ্জত আছে? খুলে দেখাই। ত্রিধা ঠিক বুঝলো না, শুধালো, কি খুলবেন? কৌশিক দুষ্টু হেসে ইশারায় বোঝাতেই মেয়েটা লজ্জা পেয়ে বসে। ধ্যাত, আপনার সাথে কথা বলাই বেকার। তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। এই ছেলের সামনে আর 1 সেকেন্ডও থাকবে না। কৌশিক সরে দাঁড়িয়ে ত্রিধাকে যেতে দেয়। ত্রিধা ঘরের দিকে পা বাড়াতে এক ছটকে কৌশিকের বুকের উপর পড়ে। কৌশিক নিজের 2 হাত ধরে ত্রিধার কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে নেয়। কি থেকে কি হলো ভাবতে ত্রিধার হৃৎপিণ্ডের গতি কমে। কৌশিক ঘোর লাগানো দৃষ্টিতে ত্রিধার দিকে চেয়ে আছে।
মুখটার সামনে এগোতে ত্রিধা মুখ ঘুরিয়ে নেয়। কৌশিক মৃদু হাসে। ত্রিধা এই পর্যায়ে ছাড়া পেতে মোচড়া মুচড়ি শুরু করে। ছাড়ুন প্লিজ। বেবি গার্ল, জলদি শুকে দেখো, তবেই যেতে পারবে। ত্রিধা কিং কর্তব্য বিমূঢ়। এটা কেমন আদেশ? পরপরে দুষ্টু হাসে। নাক বাড়িয়ে মুখ অব্দি নিয়ে ফসফস করে শ্বাস গ্রহণ করে। ছে, দুর্গন্ধ কৌশিকা। আজ সারা রাত এভাবেই থাকবে তুমি। অমনি ত্রিধা আলাভোলা হাসে। এই কৌশিকা, আপনি দেখে মজাও বোঝেন না। আপনার মুখ তো না যেন পারফিউম ফ্যাক্টরি। আহ, মন মাতানো সুবাস। আমার তো মন চাইছে আপনার মুখের মধ্যে ঢুকে বসে থাকতে। ত্রিধার কথা বলার ধরনে কৌশিক উচ্চস্বরে হেসে ওঠে। ত্রিধাকে ছেড়ে দেয়। আই এম ইমপ্রেসড বেবি গার্ল। বাই দ্য ওয়ে, তুমি চাইলে মুখে না, ঢুকে আমার মনের ভিতরে ঢুকতে পারো। ত্রিধা কিছুক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে থাকে। চন্দ্রের সোনালি আলোয় কৌশিককে ভীষণ মোহনীয় দেখাচ্ছে। ছেলেটার হাসির গুঞ্জন বুকের মাঝে তোলপাড় তুলছে। মানুষটাকে হাসলে এতটা সুন্দর লাগে, তাহলে হাসে না কেন? সবসময় গোমরা মুখ না থাকে, মাঝে মধ্যে হাসলেও তো পারে। ত্রিধার হৃদস্পন্দন বাড়ে। মেয়েটা দ্রুত সরে পড়ে। ত্বরান্বিত হাতে ঘরের লাইট জ্বালায়। কৌশিক হাসতে হাসতে ঘরে প্রবেশ করে। এক পলক ত্রিধার দিকে চেয়ে দরজার দিকে হাঁটা দেয়। আমি রাতে আসবো না, ভালোভাবে দরজা লক করে রাখবে। কেউ রাতে ডাকলে দরজা খুলবে না। অ্যান্ড ইয়োর অ্যান্টিং স্কিল জাস্ট ওয়াও। আই থিঙ্ক তোমার ফিল্ড ডিরেক্টরদের সাথে কথা বলা উচিত। পড়াশোনা বাদ দিয়ে ওটাতে মনোনিবেশ করলেও পারো। গলার আওয়াজ সাথে সাথে ধীরে ধীরে মানুষটার চিহ্ন মিলিয়ে যায়। ত্রিধা হতভম্ব চোখের চেয়ে রয়। ধরা পড়ে গেল। এটা মানুষ নাকি অন্য কিছু? 5 মিনিট যেখানে ধরা খেয়ে বসে সেখানেই কিভাবে কি করবে? মেয়েটা বড় হতাশ হয়। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে মন চায়। শব্দ করে দরজা আটকে দেয়। গুটি গুটি পায়ে বিছানার দিকে এগোয়। পরীর শরীর খারাপ করেছে। পানি পরিবর্তনে ঠান্ডা লেগেছে, মাত্রাতিরিক্ত সাথে জ্বর। সন্ধ্যায় ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। 4 মাসের ওইটুকু বাচ্চাকে গ্যাস দিতে হয়েছে। সে কি কান্না পরীর। মেয়েটা কান্নায় মেহরিমা নিজেও কেঁদেছে খুব। রাত 1টায়, অথচ পরীর চোখে ঘুম নেই। বসা কোলে থাকছে না। আবার মেহরিমা রিজিতকে ছাড়া কাউকে চিনছেই না। অন্য কেউ কোলে নিলেই কাঁদছে। এমনকি ওকে কোলে নিয়ে বসলেই কেঁদে উঠছে। মেয়েকে কাঁদাতে মেহরিমা নারাজ। তাই তো সে সন্ধ্যা 8টা থেকে রিদিত আর ও মিলে পরীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। একবার ঘর ছুঁড়ে পায়চারি করছে তো আরেকবার বেলকনিতে। একবার মেহ নিচ্ছে তো আরেকবার রিদিত। সাথে মেহরিমার কান্না ফ্রি। একটু পরপর ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। এই তো এখনই কাঁদছে আর ঘরের মাঝে হাঁটছে। পরে যদিও একটু ঘুমাবে, ওর কান্নার দরুন সেটাও বোধহয় পারছে না। রিদিত বিরক্তি হয়ে ধমকে ওঠে, এই তোর কান্না থামা। অকস্মাৎ ধমক খেয়ে মেহরিমার কান্না থেমে যায়। মুখ ফুটে কিছু বলতে নিলে রিদিত ফের বলে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর খবর আছে। মাহিরাকে আমার কাছে দে। 10 মিনিট নীরবতা পালন করবি। এটা তোর জন্য চ্যালেঞ্জ। যদি জিততে পারিস তাহলে যা চাইবি তাই পাবি। মেহরিমা রাগার কথা ছিল, অথচ রাগে না, বরঞ্চ খুশি হয় মনে মনে। পরীকে রিদিতের কাছে দিয়ে বিছানায় যেয়ে বসে। ঠোঁটের উপর আঙুল চেপে সন্ন্যাসীদের ধ্যান করার মতো চুপচাপ বসে থাকে আর ভাবতে থাকে কি চাওয়া চায়। রিদিত খুব কষ্টে নিজের হাসি আটকায়। পাছে যদি পরীর ঘুমের রেশ কেটে যায়। কিছু মিনিট পেরোতেই পরী গভীর ঘুমে তলিয়ে যায়। রিদিত যত্ন সহকারে মেয়েকে মাঝখানে শুয়ে দেয়। মেহরিমার দিকে তাকিয়ে মুচকি হাসে। ঘুমিয়ে পড়ো জান, অনেক রাত হয়েছে। তোর রেস্ট প্রয়োজন। মাহিরা ঘুমানোর সময়টুকুতে তুইও ঘুমিয়ে নে। সকালে উঠে তোর আবদার শুনবো। মেহরিমার কপালে অধর ছুঁয়ে দিয়ে নিজের জন্য নির্ধারিত জায়গায় শরীর এলিয়ে দেয় রিদিত। মেয়েটার এই ছোটখাটো যত্নগুলোতে নিজেকে খুয়ে বসে বারংবার। অধরে তৃপ্তির হাসি ফুটে নিজেও শুয়ে পড়ে। রিদিতের মতো একজন ভালোবাসার মানুষ আর পরীর মতো ফুটফুটে একটা বাচ্চা থাকতে জীবনে আর কি লাগে? কিচ্ছু লাগে না। মেহরিমা পরিপূর্ণ। পাশে থাকা দুইজনকে নিয়ে মেহরিমার সাজানো ছোট্ট পৃথিবীটা পরিপূর্ণ। রাত 2টো।
কৌশিক আর ঈশান পাশাপাশি ফুটপাতে বসা। আজ যেন এক নতুন কৌশিককে আবিষ্কার করছে ঈশান। স্যারের আচরণ, কথায় কথায় বারবার অবাক হতে হচ্ছে ছেলেটাকে। একের পর এক সিগারেট ফুঁকছে কৌশিক। মনের মাঝে সাহস যোগে ঈশান কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, স্যার আপনি কি অদ্ভুত। কথাটা শ্রবণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছাতে কৌশিক পাশ ফিরে চায়। অমনি ঈশান 2 হাত দূরে সরে যায়। শ্যুট করবেন না স্যার, আমার ফিউচার ওয়াইফ এই বাংলাদেশের কোনো এক মটকার মতো পড়ে আছে। বেচারি আমার জন্য বসে কান্না করবে। বিয়ে না করে তাকে বিধবা করতে চাই না আমি। হড়বড়িয়ে কথাগুলো বলে বসে থামে ঈশান। কৌশিকের ভ্রুজগুলো আপনা আপনি কুঁচকে আসে। তোমায় বিয়ে কে করবে? কেন স্যার, আমার বউ? কৌশিক মেজাজ ছাড়ায়, ধমকে ওঠে, আর একটা বাজে বকলে জায়গা মতো শ্যুট করব। তখন কেঁদেও কুল পাবে না। কাছের কথা বলো। ভেনেজুয়েলা থেকে ড্রাগস সাপ্লাই দেওয়া হয়েছে স্যার। কয়টা কান্ট্রিতে? 13টা। গুড বয়। এবার শুধু বাস্টার্ডগুলো টাকা নিয়ে ঝামেলা করুক, ওখানেই পুঁতে রেখে দিব। আমার বুকের উপর দাঁড়িয়ে আমার সাথে চালাকি। হায়। কথা শেষ করে সামনে ঘাড় ঘোরাতে চেয়েও থামে কৌশিক। ঈশানের সাদা শার্টে অতি ক্ষুদ্র লাল আলোর উপস্থিতি, লেজার লাইটের আলোর মতো অতি সূক্ষ্ম। ফিসফিস করে বলে, ডোন্ট মুভ ঈশান, আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে। ঈশান কৌশিকের মতো করে আওড়ায়, না স্যার, সামনে 2 মিনিট হাঁটলে একটা সিসিটিভি ক্যামেরা অস্তিত্ব পাওয়া যাবে। আমার ব্যাক সাইডে লিভারওয়াল আছে। দ্রুত কাছে আসো, ওটা বের করো। সামনে থেকে যেন বোঝা না চাই। কৌশিকের কথা মতো সবটা করে ঈশান। ব্যাক সাইড থেকে আস্তে ধীরে রিভলভার বের করে পেছন দিকে কৌশিকের বাম হাতে দেয়। ঠিক 2 সেকেন্ডের ব্যবধানে একটা শুটের শব্দ হয়। রাস্তার ওপাশে ওদের থেকে কয়েক গুণ দূরে একটা নতুন নির্মাণ করা বিল্ডিং এর দোতলায় বেলকনির দিকে একজন রাস্তায় লুটিয়ে পড়ে। ঈশান হতবাকের শীর্ষে। এত দ্রুত, এত নিখুঁত শুট। চোখের পলকে যেন সবটা ঘটে গেল। ঈশানের মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে হয় এটা মানুষ নাকি যন্ত্র। রিভলভার পেছনে রাখা অবস্থায় কৌশিক উঠে দাঁড়ায়, গাড়ির দিকে অগ্রসর হয়। দ্রুত লাশ সরাও অ্যান্ড এটাও জেনে নিও শালা কোন পক্ষের। ঈশান বাধ্যর মতো মাথা নাড়ায়, পকেট হাতড়ে ফোন বের করে দ্রুত কাছে লেগে পড়ে। ওরা দুজন এসেছিল ঢাকা থেকে, একটু অফসাইডে। এদিকে পরিত্যক্ত বিল্ডিং এ বেশি মানুষের বসবাস নেই। 2 দিন পেরিয়ে গেছে। বিয়ের পরের দিন কৌশিক দ্বিধার ব্রাইডাল ফিস্ট সম্পন্ন হয়েছে। সকাল 9টা, অথচ সূর্যের মাত্রাতিরিক্ত তাপে অস্থির জনজীবন। শান্তমায়ের সব ছেড়ে ছুড়ে জনবহুল শহর ঢাকায় পাড়ি জমিয়েছে। একটা রাত স্টেশনে কাটিয়ে পরদিন অপরিচিত কয়েকজনের সহায়তায় বস্তিতে মাথা গুঁজেছে। টিনের একটা ছোট্ট ঘর পেয়েছে, তার মধ্যে রান্নাসহ সব কাজ ছাড়তে হবে। ঘরের পাশে একটা আধ পুরানো ওয়াশরুম। এর জন্যই মাস শেষে 2000 করে টাকা দিতে হবে বস্তির কমিটিকে। এমন পরিবেশে থাকতেই শান্তর গা গুলি আসছে বারবার। গত রাতে খুব কষ্টে এক ঘরের শক্ত চৌকিতে মাথা রেখেছে শান্ত, অথচ মায়া একদম চুপ। কোনো অভিযোগ নেই, হাসি মুখে সবটা মেনে নিয়েছে। এমনকি নিজের শেষ সম্বলটুকু শান্তর হাতে তুলে দিয়েছে। বিয়ের সময় নানু ভাইয়ের দেওয়া নাকফুল আর হাতের 2টো চুড়ি খুলে শান্তর হাতে ধরিয়ে দিয়েছে। শান্ত নিতে না চাইলে খুব বুঝিয়েছে, সংসারটা আমাদের, আমার আর আপনার। ডেডিকেশন আমাদের দুজনেরই থাকতে হবে। আপনি একটা কাজের ব্যবস্থা করে ফেলে তখন আস্তে ধীরে এগুলো আবার বানানো যাবে, কিন্তু এখন তো দুজনকে খেয়ে বাঁচতে হবে। মায়ার এই কথার পৃষ্ঠে শান্ত বলার জন্য আর কিছুই খুঁজে পায়নি। চুড়ি আর নাকফুল বিক্রি করে 15,000 টাকা হাতে এসেছে। এখানকার বাচ্চারা এটা অতি নগণ্য টাকা। রান্নার জন্য একটা চুলো সহ ঘরের টুকিটাকি সব কিছু কিনেছে গতকাল। ওই সব কিনতে 3,000 টাকা ফুরিয়েছে। এর মধ্যে বস্তির কমিটিকে অ্যাডভান্স 1,000 টাকা দিতে হয়েছে।
হাতে আছে মাত্র 11,000 টাকা। এখনো কিনতে বাকি আছে একটা তোষক এবং দুটো বালিশ। 2,000 টাকার ধাক্কা। বাকি যা থাকবে তা দিয়ে শান্ত কষ্ট করে হলেও 15টা দিন চলার চেষ্টা করবে। আল্লাহ চাইলে এর মধ্যে একটা কোনো ব্যবস্থা হয়ে যেতেও পারে। শান্তদের পাশে বস্তিতে থাকে এক ভাই, ওকে আজ গার্মেন্টস নিয়ে যেতে চেয়েছে, যদি একটা কাজ জোগাড় হয় আর কি। ফেরার পথে প্রয়োজনীয় সবকিছু কিনে নিতে আসবে। শান্ত শার্ট পরে রেডি হচ্ছে, পাশে মায়া দাঁড়িয়ে আছে, মুখটা বেজায় শুকনো দেখাচ্ছে। শান্ত পুরোপুরি রেডি হয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়, এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, এখানে থাকতে কষ্ট হচ্ছে মায়া পড়ি। সাথে সাথে মায়া দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। শান্ত ভ্রু কুঁচকায়। তাহলে মুখটা অমন করে রেখেছেন কেন? একটু আগেও তো হাসছিলেন। আমি একা কিভাবে থাকবো? ভয় করে তো। শান্ত বুঝলো মায়া কিসের ভয়ে বুঝিয়েছে। সম্পূর্ণ অপরিচিত জায়গা, কাউকে চেনে না। কার মনে কি থাকে বলা তো যায় না। ভয় পাওয়া স্বাভাবিক। শান্ত মায়াকে দু হাতে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু বসিয়ে দেয়। আমি আমার অ্যাড্রেস ফোনটা রেখে যাচ্ছি। 1 মাসের জন্য আনলিমিটেড ডাটা প্যাক কেনা আছে। কয়েকদিন আগে গেম খেলার জন্য কিনেছিলাম। এখন সেটা আপনি কাছে লাগান, যা ইচ্ছা তাই দেখতে পারবেন। আমি যেতেই ভোর থেকে দরজা লাগিয়ে দিবেন। ওয়াশরুমের প্রয়োজন ব্যতীত বাইরে যাবেন না, মনে থাকবে? হ্যাঁ থাকবে, কিন্তু আপনার ফোন আমি রাখলে আপনার কাছে তো ফোন থাকছে না। আরে আপনার বাটন ফোনটা আমি নিয়ে যাচ্ছি, সিম চেঞ্জ করে নিচ্ছি। নানুমণি, নানু ভাই, বড় আপাকে খুব মিস করছি। আচ্ছা, রাতে কথা বলিয়ে দেব। আপনার অপেক্ষায় থাকবো, জলদি ফিরবেন। আমার কুটিমনের খোয়াল রাখবেন মায়াপরি। মায়া মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়, ফের কপালে কয়েকটা চুমু বসিয়ে দেয় শান্ত। অতঃপর ফোনের সিম চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে পড়ে জীবনের নতুন এক যুদ্ধে। এই জীবন মানে যুদ্ধ, শুধুমাত্র একটুখানি ভালো থাকার যুদ্ধ। চাইলেও ভাগ্য সবসময় সহায় হয় না, ভালো থাকাতে হয় না আমাদের। মায়া দ্রুত দরজা আটকে বিছানায় বসে, আঁখি জোরে জলেরা ভিড় জমায়। আহা জীবন। দুপুর 2:20। কৌশিক মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। শরীরে চড়ানো শুধুমাত্র একটা প্যান্ট, ওপরের অংশ উন্মুক্ত। প্যান্টটা নাভির বেশ খানিকটা নিচে নেমেছে। এক হাতে শুভ্র রঙের টাওয়াল দিয়ে মাথা মুছতে আর অপর হাতে ফোন টিপতে ব্যস্ত কৌশিক। কোথা থেকে উড়ে এসে শব্দ করে দরজা খুলে ঘরে প্রবেশ করে ত্রিধা। এতক্ষণে শাশুড়ির সাথে জম্পেশ আড্ডা দিচ্ছিল মেয়েটা, ভীষণ মিশুক কিনা। প্রথমে কৌশিককে ঠিক খেয়াল করেনি ত্রিধা। নিজের ঝিঝি পোকার কণ্ঠে গান গেয়ে চলেছে, আর যাব না বেগুন তুলিতে, ও ও ও ও। আর গাইতে পারে না। কৌশিকের দিকে তাকাতে গলায় আটকিয়ে যায় গানটা। কৌশিক ভ্রুকুচকে ওর দিকে চেয়ে আছে। ত্রিধা ভোলা ভালা হাসে, কিছু বলতে নিলে কৌশিকের থেকে প্রশ্ন ভেসে আসে, এটা কি গাইছিলে? ত্রিধা পরিচয় বিপাকে, মুখের হাসি প্রসারিত হয়, আমতা আমতা করে, একটা গান গাইছিলাম। সহসা নজর আটকে কৌশিকের উন্মুক্ত লোমশ বুকে, পরপরই নাভির দিকে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। মেয়েটার কথা বলতে পারে না, শরীর কেমন অসাড় হয়ে আসে। ত্রিধান দৃষ্টি লক্ষ্য করতে বাঁকা হাসে কৌশিক। হাতে থাকা টাওয়ালটা বিছানায় ছুঁড়ে পায়ে পায়ে সামনে অগ্রসর হয়। ত্রিধা আস্তে আস্তে 1-2 কদম পিছিয়ে যায়। একসময় ডিভানে বেঁধে ধপ করে বসে পড়ে। কৌশিক এসে মুখোমুখি দাঁড়ায়, একটু ঝুঁকে ত্রিধার 2 পাশে 2 হাত রেখে আটকিয়ে নেয়। মেয়েটা নিজেকে গুটিয়ে নেয় আরো। কৌশিক ত্রিধার ভয়ার্ত দৃষ্টি স্থির রাখে, আরেকটু ঝুঁকে কান বরাবর অধর এগোয়। বাম ফ্রক কিঞ্চিত উঁচিয়ে প্রশ্নসূচক ভঙ্গিতে জিজ্ঞাসা করে, এভাবে কি দেখছো বেবি গার্ল? ডু ইউ ওয়ানা টাচ ইট? পরপরই নিজেই ত্রিধার ডান হাতটা উঠিয়ে বুকের উপর রাখে। ত্রিধার শরীর আলোর গতিতে তড়িৎ প্রবাহিত হয়।
শিরে অপশিরে অদ্ভুত শিহরণ খেলে যায়। বুকে থাকা হাতটা থরথরিয়ে কাঁপছে। কয়েক সেকেন্ড পেরোতে এক ধাক্কায় কৌশিককে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এটার জন্য কৌশিক প্রস্তুত না থাকায় 2 কদম পিছিয়ে যায়। আপনি আর কখনো এভাবে আমার কাছে আসবেন না, ইভেন এভাবে রুমেও থাকবেন না। এখন আপনি একা নয়, আমিও থাকি এই রুমে। কাপা কাপা গলায় কথাগুলো বলে থামে ত্রিধা। বুকটা ঝড়ের গতিতে ওঠানামা করছে। হৃৎপিণ্ডের সেই ধক ধক শব্দ কৌশিক অব্দি পৌঁছেছে বোধহয়। ছেলেটা মুচকি হাসে। হোয়াইট বেবি গার্ল, কিছুর ফিল পাচ্ছ না? পেলেও নো প্রবলেম, কাম ক্লোজার ডার্লিং। এই ঘর তোমার, ঘরের মালিকও তোমার। ত্রিধা কটমট চোখে তাকায়, হিসিয়ে ওঠে। আমার অনুভূতি এতটা সস্তা নয় কৌশিক তালুকদার, যে দাঁত তার উপরে পচে গলে পড়বে। ওকে ফাইন, তোমার অনুভূতির একটা টেস্ট হয়ে যাক। কি বলো বেবি গার্ল, আমিও দেখি ফিলিংস কতটা স্ট্রং। ত্রিধার ভ্রুযুগল কুঁচকে আসে। কি টেস্ট? কৌশিক অধর উছিয়ে বাঁকা হাসে, নিচে ইশারা করে বলে, I will just stand here for 2 minutes with my pants up. Then your feelings. কৌশিককে আর কিছুই বলতে দেয় না ত্রিধা। 2 হাত উঠিয়ে কান চেপে ধরে চিল্লিয়ে ওঠে, কৌশিকা থামুন আপনি। আপনার ওই নির্লজ্জ কাজ আপনার গার্লফ্রেন্ডের কাছে চেয়ে করুন। শার্লেন এমনি তো আপনার অপেক্ষায়। নিষিদ্ধ জিনিসগুলোতে আমি অনেক বেশি ইন্টারেস্টেড বেবি গার্ল। কথা শেষ করে প্যান্টের চেইনের হাতে হাত নিলে আটকে ওঠে ত্রিধা। আপনি একটা অভদ্র কৌশিকা, আই হেট ইউ। কথা শেষ করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। এই ছেলেকে বিশ্বাস নেই। ত্রিধা যেতে কৌশিক উচ্চস্বরে শরীর তুলে হেসে ওঠে। হাসির দাপটে বুক কাঁপছে। পুরে তার ছাড়া বেটি। মেয়েটাকে জ্বালাতে কৌশিকের ভীষণ রকমের ভালো লাগে। ওই ভয়ার্ত চোখ, কাপা কাপা কণ্ঠস্বর, শুকনো মুখ কৌশিকের মনে অন্যরকম প্রশান্তি এনে দেয়। প্যাঁচাটাকে মধ্যরাত, ঘড়ির কাঁটা 1টা পেরিয়েছে। মামুন তালুকদার জায়ানের সাথে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে এসেছে। জায়ান বলেছে 20 জন মেয়ে মামুন তালুকদারদের হাতে তুলে দেবে এই জঙ্গলের মাঝ থেকে। কিন্তু 5 মিনিট হতে চলল, তেমন কিছুই মামুন তালুকদারের নজরে আসছে না। উনি জিজ্ঞাসা করলেন, মেয়েগুলো কোথায় জায়ান? আসছে স্যার, আর মাত্র 5 মিনিট ওয়েট করুন, শীঘ্রই আপনার অপেক্ষা শেষ হবে। আপনি তো আমাকে বিশ্বাস করেন, তাই না স্যার? মামুন তালুকদার ফ্যাচ ফ্যাচ শব্দ তুলে হাসেন। আরে বেটা, নিচের থেকেও বেশি। ঠিক মিনিট 5-এর মাথায় পরপর 2টো গাড়ি এসে থামে। মামুন তালুকদার হেসে সেদিকে তাকাতে চমকিয়ে ওঠেন। প্রথম গাড়ি থেকে রিদিত নামতেই দেখা যায় জায়ানের দিকে তাকান। ছেলেটা হাসছে, চোখ দুটিতে অবিশ্বাস্যতা এসে জড়ো হয়। শেষ পর্যন্ত কাছের মানুষের থেকে প্রতারিত হতে হবে উনি কোশমিন কালেও ভাবেননি। প্রথমে গাড়ি থেকে পরপর মেহরিমা আর অবনী শেখ নেমে আসেন। দ্বিতীয় গাড়ি থেকে আয়াস আর আরিফ চৌধুরী নেমে দাঁড়ান। সব ঠিক ছিল, কিন্তু সবার শেষে নিজের একমাত্র মেয়েকে নামতে দেখে হতভম্ব হয়েছেন মামুন তালুকদার। কথা বলতেও যেন ভুলে যান। কাপা কাপা গলায় আরিশের উদ্দেশ্যে বলেন, মামুনি, তুমি এখানে? অবাক হলে পাপা? তোমার পাপের ইতি টানতে এসেছি। তাচ্ছিলের সুর কথায় মামুন তালুকদারের কাছে সবটা এক নিমিষে কেমন যেন অদ্ভুত ঠেকলো। মুখ ফুটে কিছু উচ্চারণ করতে নিলে একটা চাকু এসে মুখ দিয়ে গলনালিতে গেঁথে যায়। গলা ধরে ওখানেই বসে পড়েন মামুন তালুকদার। চাকুটা নিক্ষেপ করেছেন অবনী শেখ। মেহরিমাকে ইশারা করতে একটা ছোট্ট কোরাল হাতের সামনে অগ্রসর হয় মেয়েটা। আরিশা কেঁপে উঠে আয়েশের হাত খামছে ধরে। আয়েশ পাশে ফিরে যায়, নিজের সাথে আগলিয়ে নেয় আরিশাকে। মেহরিমা মামুন তালুকদারের সম্মুখে দাঁড়িয়ে হিসিয়ে বলে, আজ তোর সামনে মেহরিমা নয়, অতীশ শেখ দাঁড়িয়ে আছে। একজন অতীশ শেখ নয়, শত অতীশ আজ এখানে উপস্থিত, যাদেরকে পশুর মতো খুবলে খেয়েছিলি তুই। সবাই আজ তোর করুণ মৃত্যুতে মেহরিমাকে বাহবা দেবে। প্রত্যেকের আত্মার শান্তি মিলবে আজ।
কথা শেষ করে একদম অন্ডকোষ বরাবর প্রথম কোপটা দেয়। মামুন তালুকদারের গলা কাটা প্রাণীর মতো ছিটছিট ছটফটিয়ে ওঠে। মুখ দিয়ে অস্ফুট সুরে গোঙানির আওয়াজ বের হয়। পরপরে আরো কয়েক কোপ দেয় ওখানে। পর মুহূর্তে এক কোপে দেহ থেকে মাথাটা খণ্ডিত হয়ে যায়। মাথাটা উড়েছে শুকনো পাতার উপর শব্দ করে পড়ে। অস্ফুট সুরে আর্তনাদ করে ওঠে আরিশা। পাপা! মেহরিমা থামে, ঘাড় ঘুরিয়ে আরিশার দিকে চায়। মেয়েটার আজ শরীরে শুভ্র রঙের শাড়ি চড়িয়েছে। শাড়িতে জুড়ে তাজা রক্তের মেলা বসেছে। মুখাবয়বে রক্তের ফোঁটা দৃশ্যমান, দাঁতেও লেগেছে। সেই মুখে মুচকি হাসে মেয়েটা। বড় ভয়ঙ্কর দেখায় সেই হাসি। মেহরিমার এমন রূপে সবার আখিজোড়া কপালে উঠেছে ইতিমধ্যে। চোখে এক অন্যরকম অবিশ্বাস্যতা বিরাজ করছে। এ যেন সম্পূর্ণ নতুন এক মেহরিমা। তাছাড়া লাল রক্ত সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়েছে। সামনে সত্যি মেহরিমা নয়, যেন একজন অশরীরী নিচের রূপ প্রদর্শন করছে। সবচেয়ে বেশি চমকেছে রিদিত। অ্যানাবেলার এই তেজি নারী রূপ মনোগহীন কেমন সুখ দোলা দেয়। মেহরিমা দৃষ্টি ঘুরিয়ে নেয়, একটু থেমে পুনরায় কোপাতে শুরু করে। শরীরের সবটুকু শক্তি দিয়ে কুপিয়ে মামুন তালুকদারের দেহখানা শত টুকরোতে পরিণত করে। বুক ছিঁড়ে কলিজাটা টেনে বের করে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। অন্ডকোষ টুকরো টুকরো করেও থামে না। অবস্থা বেগতিক দেখে হৃদিত দ্রুত সামনে এগিয়ে আসে। মেহরিমাকে জোরপূর্বক থামায়। অ্যানাবেলা স্টপ, অনেক হয়েছে। আই থিঙ্ক তুই এতক্ষণে আত্মতৃপ্তি পেয়েছিস, এবার থেমে যা। মেহরিমা হৃদিতের বুকের ওপর শরীরের ভার ছেড়ে দেয়। হাত থেকে কুড়ালটা পড়ে যায়। ডোকরে কেঁদে ওঠে। আমার অবুঝ খালামণিকে বাঁচতে দেয়নি এই নরপশুটা। মেরেছি, বেশ করেছি। মেয়েটা যেন নিজের মাঝেই নেই। তুই পারফেক্ট কাজ করেছিস। জান তুই ঠিক নেই, বাসায় চল। মেহরিমাকে কোলে উঠিয়ে নেয় হৃদিত। ওখানেই জ্ঞান হারায় মেয়েটা। ভাইয়া আমি মাকে নিয়ে যাচ্ছি, তোমরা ওনার ব্যবস্থা করে এসো। সাবধানে যাস, প্রপারলি মেহরুর টেক কেয়ার করিস। মেয়েটা বেশি স্ট্রেস নিয়ে ফেলেছে। আয়েশের কথায় হৃদিত মাথা নেড়ে ওদের নিয়ে গাড়িতে উঠে দ্রুত ওখান থেকে প্রস্থান করে। আরিশা দৌড়েছে মামুন তালুকদারের শরীরের টুকরোগুলো সামনে বসে। হাত দিয়ে আলগোছে ছুঁয়ে দেয়। ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। পাপা, আমার পাপা, ভালোবাসি পাপা। শুনছো তুমি? তোমার মামুনি তোমায় ভালোবাসে পাপা। তুমি এমন কেন হলে পাপা? তোমার পাপ তোমাকে আমার থেকে কেড়ে নিল পাপা। আমি আজ থেকে এতিম পাপা। পৃথিবীতে আমার সব থেকেও কিছু রইল না। ও পাপা, আমি কার কাছে যাব একটু স্নেহ পেতে? কে ভালোবেসে আমার মাথায় হাত রাখবে? তোমার ভালোবাসা ছাড়া আমি যে নিঃস্ব পাপা। বাবাহীন ইয়াতিম নিঃস্ব মেয়েটা আরো কত শত বিলাপ করে বাবার শরীরের সেই অংশটুকু বুকে জড়িয়ে কাঁদতে থাকে। সেই করুণ হৃদয় বিদারক কান্নার সুরে জঙ্গলের পরিবেশ ক্রমশ ভারী হয়ে ওঠে। দূরের একদল শিয়াল ক্ষুধার্ত গর্জন তোলে। আয়েশের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরিফ চৌধুরী এগিয়েছে, হাঁটু মুড়ে বসে আরিশার মাথায় হাত রাখেন। কাঁদে না মা, আমি আছি তো। আমাকে বাবার জায়গায় বসাতে পারবে না? আনিশা চাপটে জড়িয়ে ধরে আরিফ চৌধুরীকে। ওভাবেই কাঁদতে থাকে। আরিফ চৌধুরীর স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে দেন। মুখ ফুটে আর কিছুই বলতে পারেন না। নিজের কলিজার সমতুল্য বন্ধুকে হারিয়ে উনিও নিচেও ভালো নেই। এর জন্যই বোধহয় মানুষ বলে পাপ তার বাপকেও ছাড়ে না। আজকের পর এই মানুষটার চিহ্নটাও পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে। কয়েক যুগ পরে মানুষটাকে সবাই ভুলে যাবে। নামটাও হয়তো কারো মনে থাকবে না। তাহলে কিসের এত বড়াই ক্ষমতার? এখন কোথায় গেল সেই ক্ষমতা? আহা, মানুষ সব বুঝেও না বোঝার অভিনয় করে প্রতিনিয়ত। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে সব মূল্যহীন, এমনকি তুমি মানুষটাও। আরিশার চোখের সামনে মামুন তালুকদারের শরীরের টুকরুক অংশগুলো আগুন পুড়ে নিঃশেষ করে দেয় ছায়ান। মেয়েটা নির্বাক হয়ে কেবল দেখেই যায়। কাঁদতেও যেন ভুলে গিয়েছে। শুধু উপলব্ধি করতে পারে আজ থেকে বাবা নামক বটগাছটা হারিয়ে ফেললো। আর কখনো পাপা বলে কাউকে ডাকা হবে না, কাউকে রাগ দেখানো হবে না, কারোর মুখ থেকে মামুনি ডাক শোনা হবে না। খারাপ হোক তবুও তো সে বাবা ছিল।
তালুকদারের মঞ্জিলের ছাদের পাশাপাশি দাঁড়ানো কৌশিক ও ঈশান। আজ দুজনের হাতে জ্বলন্ত সিগারেট। কৌশিকের দৃষ্টি বাড়ির সামনের রাস্তায় নিবদ্ধ। ঈশান ঢোক গেলে গলা ভিজিয়ে নেয়, ছোট্ট করে ডাকে, স্যার। বলো, শুনছি। দৃষ্টি অদূরে নিবিষ্ট রেখে বলে কৌশিক, গতকাল ছেলেটা আপনার বাবার দলের ছিল। কৌশিক তাচ্ছিল্যের হাসি দেয়। কাওয়ার্ড মামুন তালুকদার। স্যার, বড় স্যার আজ জায়ারের সাথে জঙ্গলে গেছে। এই কথায় কৌশিকের ভ্রুজোড়া কুঁচকে যায়, পর মুহূর্তে তার শিথিল হয়ে আসে। আজই ওনার শেষ দিন। আপনি ওনাকে বাঁচাবেন না স্যার? প্রয়োজন দেখছি না। স্যার, আপনার বাবাও নেই। অসহায় কণ্ঠে বলে ঈশান। কৌশিক এতক্ষণে পাশ ফিরে চায়। ভুল বললে বাবা নয়, শত্রু। আমার এই ছোট্ট জীবনটা গেল ওনাকে উপরে উঠাতে উঠাতে। আমার কৌশিক তালুকদার থেকে মাফিয়া বস কৌশিক তালুকদার হয়ে ওঠা শুধুমাত্র মামুন তালুকদারের জন্য। আর সে আমাকে মারতে লোক পাঠায়। হায়, এত শত্রুতা আমার সাথে। ঈশান স্যারের কথা বোঝে, অমনি মনটা অল্প স্বল্প খারাপ হয়। চারপাশ ঘেঁষে নিস্তব্ধতা ঘনিয়ে আসে। কিছুক্ষণ সময় পেরোয়, নীরবতা ভেঙে কৌশিক বলে, পার্সোনাল প্ল্যান ঠিক রেখো ঈশান। আজ ভোরে আমরা দেশ ছাড়ছি। এখানে থাকা আমাদের জন্য রিস্কি। বলেন কি স্যার? আমরা ফিরে যাব? জয়ানকে ধরবেন না? অবিশ্বাস্য স্বর ঈশানের। আপাতত না, জায়ানকে পরে দেখে নেওয়া যাবে, কিন্তু এখন এদেশে থেকে যেতে হবে। এদেশের সীমানা পেরিয়ে গেলে আমাদের ত্রিসীমানায় আর কেউ আসতে পারবে না। স্যার, ম্যামের কি হবে? কৌশিক উল্টো ঘুরে হাঁটা ধরেছিল। ঈশানের এই প্রশ্নে পা ছোড়া থেমে যায়, ভাবে অত্যল্প। আজ থেকে তোমার ম্যামের মুক্তি। স্যার, বিয়ে পবিত্র একটা বন্ধন, এভাবে সব শেষ হয় না। ছেলেটার কথায় কৌশিক মৃদু হাসে। সব বিয়ে পবিত্র হয় না ঈশান। দ্রুত কাজ সেরে ফেলো, হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা। স্যার। ঈশান, জাস্ট স্টপ ইয়োর ফাকিং মাউথ। কৌশিক রেগে যেতে ঈশান চুপ হয়ে যায়, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর দিকে এক পলক দেখে গটগট পায়ে নিচে নেমেছে কৌশিক। আজ প্রথমবারের মতো ত্রিধার জন্য ঈশানের ভীষণ খারাপ লাগা কাজ করে। মেয়েটার ভাগ্যই খারাপ। স্যার যদি এক ছেলেতে ভালোবেসেও থাকে তা কখনোই প্রকাশ করবে না, মরবে তবুও না। কারো কাছে মাথা নোয়াতে যে স্যার শেখেনি। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে ছোটে। কৌশিক ঘরে এসে দেখে ত্রিধা লাইট চালিয়ে এই বিছানায় ঘুমিয়ে আছে। পা একদিকে, মাথা আরেক দিকে, সম্পূর্ণ বিছানা জুড়ে তার বিচরণ। শরীরের পোশাকের অবস্থা যাচ্ছে তাই। মেয়েটা আর বড় হলো না, না চাইতেও মুচকি হাসে কৌশিক। দেওয়াল ঘড়িতে একবার নজর বুলিয়ে নিচের কাছে লেগে পড়ে। মেয়েটা এতটাই কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে যে কিছুই টের পায় না। ত্রিধার ঘুম ভীষণ ভারী। পৃথিবী উল্টিয়ে গেলেও তার ঘুম ভাঙে না। আর এটা তো সামান্য ঠুকঠাক শব্দ। ঘড়িতে 4:20। কৌশিক পরিপূর্ণ রেডি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। ঘর জুড়ে দৃষ্টি ভাসমান হয়। মলিন হাসে ছেলেটা। এই প্রথমবার দেশ ছাড়তে ভীষণ মায়া লাগে। দেশদ্রোহী ছেলেটার হঠাৎ করে যেন দেশের প্রতি মায়া জন্মেছে। লাগেজ সাথে রুম থেকে বেরোতে নিয়েও থামে। ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিক্ষেপ করে ঘুমন্ত ত্রিধার দিকে। বুকের মাঝে কেমন যেন ব্যথা অনুভূত হয়। কৌশিক পিছু ফিরে ওর দিকে এগিয়ে যায়। বেডসাইডে বক্সের ড্রয়ার হাতড়ে একটা নোটপ্যাড আর পেন বের করে। ছোট্ট একটা চিরকুট লিখে বক্সের উপরে ত্রিধার ফোনের নিচে চাপা দিয়ে রাখে। কিছুক্ষণ একদৃষ্টে ত্রিধার ফুল ও নিষ্পাপ মুখের দিকে চেয়ে থাকে। ঘড়িতে ঘরটা কিঞ্চিত নামিয়ে প্রথমবারের মতো কপালে অধর ছুঁয়ে দেয়। পরপরে ঠোঁটে আলতো করে চুমু খায়। মেয়েটা একটু নড়ে চড়ে উঠতে কৌশিক দূরে সরে আসে। বুক চিরে ব্যথা তো দীর্ঘশ্বাস নির্গত হয়। আঁখি জোড়া ছলছল করে ওঠে। কৌশিক তালুকদার কাছে এও বুঝি হওয়ার ছিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রেখে যায় এক হতভাগী নারীকে, যার একুলে ওকুলে কেউ রইল না, কেউ না।
ত্রিধার ঘুম ভাঙে সকাল 8টা নাগাদ। ঘুমো ঘুমো চোখে মেয়েটা উঠে বসে, দেয়াল ঘড়িতে সময় দেখতে আটকে ওঠে। ইস, এ তো বেলা হয়ে গেছে, আজ ফজরে নামাজটা অবধি পড়তে পারলো না। কি মরার ঘুমে ধরেছিল। পরক্ষণে নিজের ফোনটা খুঁজে বক্সের উপর থেকে ফোনটা তুলে নেয়, দৃষ্টি ঘুরিয়ে নিয়েও আবারও তাকায়। চিরকুটের মতো কিছু একটা দেখতে হাত উঠিয়ে নেয়, চিরকুটটা আস্তে ধীরে খুলে চোখের সামনে মেলে ধরে। অমনি পুরো পৃথিবী যেন থমকে যায়, মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়ে। তখনই হন্তদন্ত পায়ে ঘরে প্রবেশ করেন ত্রিধার শাশুড়ি পাপিয়া তালুকদার। ত্রিধাকে উঠে পড়তে দেখতেই শুকনো মুখে হড়বড়িয়ে বলেন,